বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা যে কোর্সটা করতেছি সেই কোর্সে কিসের উপরে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখব? পাইথন ওয়েবের উপরে। ঠিক আছে? তো পাইথন ওয়েব এটা হচ্ছে বাংলা ফাইটারের একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটার মাধ্যমে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখব। তো এখানে আসলে বলা হয়েছে কেন পাইথন ওয়েব বানানো হয়েছে এবং এই পাইথন ওয়েবের কি ফ্যাসিলিটিস আছে। তো কারো যদি মনে হয় যে তোমরা সোর্স কোড দেখবা, তাহলে এটা গিটহাবের মধ্যে এই সোর্স কোড দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে ফুল সোর্স কোডটা দেয়া আছে। তো আমরা এই ফুল সোর্স কোডটা তোমাদের যদি কারো মনে হয় দেখবা, তাহলে এখানে অনেকগুলি ব্রাঞ্চ আছে। তোমরা যারা গিটের ব্রাঞ্চ সম্পর্কে জানো তাহলে তো ভালো, আর না জানলেও অসুবিধা নেই। এখানে দুইটা ব্রাঞ্চ আছে, একটা মেইন ব্রাঞ্চ আছে আর একটা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট ব্রাঞ্চ আছে। তো এখন আমরা এটার ইনিশিয়াল রিলিজ করি নাই, এই কারণে মেইন ব্রাঞ্চে আসলে খুব বেশি আপডেট নাই, সবকিছু হচ্ছে ডেভ ব্রাঞ্চে আছে। তো এখন চলে যাই আমরা আসলে মেইন আলোচনায়, যে আমরা আসলে এই পি ওয়েব অ্যাপ্লিকেশনটা কিভাবে রান করব। তো পি ওয়েব অ্যাপ্লিকেশন রান করার আগে আমাদের যে কয়েকটা জিনিস প্রথমেই দরকার, সেটা হচ্ছে গিয়ে আমাদের পাইথনের কি ভার্সনটা থাকতে হবে। পাইথনের কোন ভার্সনটা থাকতে হবে? 3.11 অথবা নিউয়ার ভার্সন। তাহলে এটা আমরা এই লিঙ্কে যদি ক্লিক করি, এটা এখানে দেখাবে যে আসলে পাইথনের এই 3.11 যে ভার্সনটা আছে সেই ভার্সনটা কিভাবে ইনস্টল হয়। তো আমরা আশা করি সবাই এখানে, তোমরা যারা এখানে কোর্স করতেছো তারা বিগত ক্লাস অনুযায়ী সবাই ইনস্টল করছো। পাশাপাশি আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট লাগবে। ভার্চুয়াল এনভায়রনমেন্টে কি, এটা আমরা আলোচনা করেছি, তারপরে আমি একবার রিক্যাপ করি। ভার্চুয়াল এনভায়রনমেন্টটা হচ্ছে গিয়ে যে একটা পিসিতে আমরা অনেকগুলি অ্যাপ্লিকেশন রান করতে পারি। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের অ্যাপ্লিকেশনগুলোর ডিপেন্ডেন্সি ডিফারেন্ট রকমের হতে পারে। তো এই জন্য আমরা একটা ফিজিক্যাল পিসিতে যখন মাল্টিপল কি ছোট ছোট আলাদা আলাদা পিসি তৈরি করি, সেগুলোকে ভার্চুয়াল বলা হয়। ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে যে ধরো যে এটা আমাদের অথেন্টিকেশন মডিউল, এটার ভার্সন কত? 1.0। এই ভার্সনটা আমাদের একটা সিস্টেমের জন্য লাগে, আরেকটা সিস্টেমের জন্য আমাদের লাগে 1.1। তাহলে একটা গ্লোবাল জায়গাতে বা একটা পিসিতে তো আমরা দুইটা ভার্সন ইনস্টল করতে পারি না। তো এই কারণে কি করতে হয় যে আমাদের দুইটা অ্যাপ্লিকেশন চালানোর জন্য দুইটা কি লাগে? দুইটা আলাদা ভার্সন লাগে। তো সেই জন্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি করে, আমার এই এনভায়রনমেন্টের জন্য অথেন্টিকেশন 1.0 ব্যবস্থা করে দিল, আর এই এনভায়রনমেন্টের জন্য কি করে 1.1 এর ব্যবস্থা করে দিল। ঠিক আছে? তো এটার এক্সাম্পল হিসেবে আমি সবসময় যেটা বলি, ধরো যে আমরা উইন্ডোজ 10 ব্যবহার করতেছি, এখন কোনো কারণে আমাদের উইন্ডোজ এক্সপির দরকার অথবা উইন্ডোজ 7 এর দরকার। তাহলে একই পিসিতে তো আসলে দুইটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, একটা ভার্চুয়াল সিস্টেম এখানে বসানোর পরে উইন্ডোজ 11-র ভিতরে উইন্ডোজ 10-কে বসাই। ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে সেই এক্সাম্পল। তো তোমরা হোপফুলি বুঝতে পারছো, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি শুনবো একটু পরে। তারপরে আমাদেরকে গিট ব্যাশটা কি? এটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেমের জন্য একটা টুল, যেই টুলটা আমাদেরকে ইনস্টল থাকতে হবে। তো এই বিষয়গুলি থাকার পরে আমাদের লাস্টলি যেটা লাগবে, যে আমরা যখন কোড এডিট করব, যে কোনো একটা এডিটর লাগবে। পাইচার্মের হচ্ছে কমিউনিটি এডিশন ইউজ করতে পারো অথবা ভিজুয়াল স্টুডিও কোড। আমরা মোস্ট অফ কেসেসে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে আসলে এই প্রজেক্টটা আমরা যখন তৈরি করব তখন আমাদেরকে কি করতে হয়। তো প্রথমত হচ্ছে গিয়ে যে আমাদের ডিপেন্ডেন্সিটা ইনস্টল করতে হবে। ডিপেন্ডেন্সি ইনস্টল করার জন্য আমরা কি করব, যে কোনো একটা ডিরেক্টরিতে আসব। ধরো ফর এক্সাম্পল আমাদের এই ডিরেক্টরিটার নাম হচ্ছে, আমার একটা কোড নামে ডিরেক্টরি আছে, তার ভিতর ট্রেনিং, তারপরে ইন্টার্ন 2024। তো এখন আমি এখানে কি করব, সিএমডি ওপেন করব। সিএমডি কতভাবে ওপেন করা যায়? 3ভাবে ওপেন করা যায়। তো আমরা দেখি কিভাবে। একটা হচ্ছে গিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন টার্মিনাল, একটা হচ্ছে গিয়ে যে এখান থেকে আমি সিএমডি লিখতে পারি। ঠিক আছে? আরেকটা কি, স্টার্ট বার থেকে এখান থেকে আমি সিএমডি লিখতে পারি। তো অনেকেই আমরা উইন্ডোজ 10 ইউজ করি, উইন্ডোজ 11 ইউজ করি, অনেকে হয়তো উইন্ডোজ 7ও থাকতে পারে। তো সবার জন্যই একটা সহজ বুদ্ধি হচ্ছে, এই অ্যাড্রেস বারে আসবেন, এসে এখানে লিখবেন সিএমডি। ঠিক আছে? তারপর এন্টার দিলে কি হবে, এই যে সি পেন, এই হচ্ছে গিয়ে কমান্ড প্রম্পটটা ওপেন হবে। তাহলে এখন আমাদের এই কোডটা কি, পিপ ইনস্টল -u pweb। যে এই লাইব্রেরিটা আমরা যদি ইনস্টল করি, পিপ হচ্ছে গিয়ে প্যাকেজ ইনস্টলার, একটা পাইথনের প্যাকেজ ইনস্টলার। ইনস্টল মানে হচ্ছে ইনস্টল করতেছি, -u মানে হচ্ছে গিয়ে যে প্যাকেজটার আপডেটেড ভার্সন বা আপগ্রেডেড ভার্সন, আর আমাদের প্যাকেজটার নাম কি, pweb। ঠিক আছে? তো এখন আমরা যদি এটা এন্টার দিই, তাহলে এটা যেটা করবে, আমাদের সার্ভার থেকে এই pweb এর
যে ভার্সনটা আছে এটা ইনস্টল করে দিবে এখানে। এটা এখানে ইনস্টল হচ্ছে, হয়ে গেছে ইনস্টল। এখানে অনেক লেখাপত্র আসবে, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই, এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা ইনস্টল হওয়ার পরে এখন আমাদের পরের কি কমান্ড, পরের কমান্ডটা হচ্ছে কি যে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। তো আপনারা অনেকেরই যেটা করেন, জাস্ট এটা কপি করলেন, কপি করে নিলাম, নিয়ে আমরা কি করব CLI তে বসাই দিই। এখন এরপরেই আপনারা এন্টার প্রেস করেন। তো এখানে যে জিনিসটা আমরা সবসময় ভুল করি সেটা হচ্ছে গিয়ে যে দেখেন এখানে কি কি করা হচ্ছে, সেখানে হচ্ছে কি এখানে বলা হচ্ছে যে স্পেসিফাই প্রজেক্ট নেম। তার মানে এটা এন্টার দিয়ে দিলে এখন এখানে তো তাহলে কাজ করা উচিত না, তাই না? এই জন্য আমাদের কি করতে হবে, এটা মুছে দিতে হবে। মুছে দিয়ে এখানে আমরা একটা প্রজেক্টের নাম লিখব। তো ধরেন আমাদের আজকের প্রজেক্টের নাম কি, ফার্স্ট প্রজেক্ট, তাই না? এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট। তাহলে আমরা ফার্স্ট প্রজেক্ট এখানে লিখলাম। আর আমরা এই ডিরেক্টরি নাম দেওয়ার কনভেনশন তো সবাই জানি, রাইট? ডিরেক্টরি নাম দেওয়ার কনভেনশন হচ্ছে কি যে এখানে আমরা কোনো স্পেস ব্যবহার করব না। যদি কোনো সময় স্পেস ব্যবহার করার দরকার হয় তাহলে আমরা কি করব, হাইফেন ইউজ করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে হাইফেন দিলাম। আর যদি একটা ওয়ার্ড হয়, ফর এক্সাম্পল যে এটার নাম হচ্ছে ফার্স্ট, তাহলে আর আমার হাইফেন টাইফেন দেওয়ার কিছু দরকার নেই। ঠিক আছে? তাহলে যেহেতু আমাদের এটা ফার্স্ট প্রজেক্ট, আমরা এটা লিখলাম, লিখে এন্টার প্রেস করলাম। এখানে এটা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এটা কতক্ষণ সময় লাগবে এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আছে ইন্টারনেটের স্পিডের উপরে। প্রজেক্ট ইনস্টল হতে হতে আমরা দেখে নিই যে আর কি কি ডকুমেন্ট আছে। তো এখান থেকে তারপরে আমরা বলেছি যে আসলে কি করতে হবে, তাই না? তো এখানে আপনারা আশা করি যে কেউ ভুল করবেন না। এই নামটা আমি অনেকেরই পিসিতে দেখেছি ডাইরেক্ট এটা দিয়ে রাখেন। ঠিক আছে? তো এখন আমরা একটু অপেক্ষা করি যে এটা কমপ্লিট হওয়ার জন্য। এটা হোপফুলি হয়ে যাবে কমপ্লিট। আচ্ছা, এখন আমরা এরপরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি যে প্রজেক্টের স্ট্রাকচার। আমরা যখন এই প্রজেক্টটা তৈরি হবে তারপরে আমরা ফিজিক্যালি দেখব যে প্রজেক্টটা কিভাবে আছে, এবং আমি এখানে একটা প্রজেক্টের স্ট্রাকচার লিস্ট করে দিয়েছি। প্রজেক্টের স্ট্রাকচারটা কি, প্রথমে হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট মানে হচ্ছে যেই প্রজেক্টের নামটা। ফর এক্সাম্পল আমাদের এখানে আমরা কি দিয়েছি, ফার্স্ট প্রজেক্ট, তাই তো? তাহলে ফার্স্ট প্রজেক্টের ভিতরে একটা ডিরেক্টরি থাকে যেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন। তারপরে ওইটার নিচে নিচে আরেকটা ফাইল থাকে যেটার নাম হচ্ছে env.yml। তারপরে হচ্ছে pwebsm.yml। তারপর হচ্ছে গিয়ে pwebapp.py। তারপর readme.md। তারপর হচ্ছে setup.py venv। এবং পাশাপাশি এই অ্যাপ্লিকেশনের ভিতরে একটা ডিরেক্টরি থাকে, দেখবেন আপনার বুট নামে একটা ডিরেক্টরি থাকে। বুট মানে আমাদের একটা ইনিশিয়াল মডিউল। আর অনেকগুলি কনফিগারেশন থাকে, কনফিগারেশনের ভিতরে অ্যাপ্লিকেশন config.yml, অ্যাসেট এবং হচ্ছে মডিউল রেজিস্ট্রি। তো এই ফাইলগুলির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ফাইল হচ্ছে গিয়ে এই মডিউল রেজিস্ট্রি.py। এই মডিউল রেজিস্ট্রি.py এ কি থাকে আমরা একটু স্ক্রল করি। আর এছাড়া অন্যান্য ডিরেক্টরিগুলোতে কোনটাতে কি থাকে এখানে লেখা আছে, তো আপনারা পড়ে নেবেন। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করলে আমি অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, তো এখন দেখেন মডিউল রেজিস্ট্রি.py। এই মডিউল রেজিস্ট্রি.py এর মধ্যে কি থাকে, আমরা এখানে যতগুলো মডিউল তৈরি করব সবগুলো মডিউল এখানে রেজিস্টার করা হয়। ঠিক আছে? যেমন আমাদের প্রথম মডিউল যেটা আছে এটার নাম হচ্ছে গিয়ে বুট মডিউল। তো এই জন্য আমরা এখানে এসে বুট মডিউলটা রেজিস্টার করছি। এখন যদি একটা XYZ বা বাংলা ফাইটের মডিউল তৈরি করা হয় সেটাও এখানে এসে রেজিস্টার হবে। তো এগুলো একটু থিওরিটিক্যাল আলোচনা, আমরা এখানে প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবো। আর তারপর আরেকটা ফাইল হচ্ছে গিয়ে যে pwebapp.py।
এই ফাইলটা দিয়ে কি করে আমাদের প্রজেক্টটা রান হয়। এখন দেখি আমাদের প্রজেক্টের কি অবস্থা। এটা স্টিল হচ্ছে গিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে, নেটের স্পিড সম্ভবত একটু স্লো। তাহলে এই স্ট্রাকচারটা আপনারা সবাই একটু দেখবেন, যেন এই স্ট্রাকচারটা আপনারা বুঝেন, কারণ ওখানে অনেকগুলো ফাইল ফোল্ডার থাকে। তো এই ফাইল ফোল্ডারগুলো দেখলে অনেক সময় মাথা ঘুরাইতে পারে। তো এই জন্যে আমরা যখন এই ফাইল ফোল্ডারগুলো দেখব তখন যেন আমরা একটু কি কেয়ারফুলি দেখি, যে আমরা আসলে বুঝতে পারি, কারণ আমাদের নেক্সট যে প্রজেক্টগুলো হবে সবগুলি কিন্তু এই ফাইল ফোল্ডার স্ট্রাকচারের উপরে বেস করে হবে। ঠিক আছে? How long it will take? Hopefully it will complete. ফাইনালি যখন আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেল তখন কি দেখালো, যে এটা আমরা কংগ্রাচুলেশন দেখাই, তাই না? তো কংগ্রাচুলেশন দেখানোর পরে আমরা প্রজেক্টটা কিভাবে রান করব ইনস্ট্রাকশনটা নিচেই দেয়া আছে। তো প্রথম হচ্ছে সিডি, এখানে ফার্স্ট প্রজেক্ট কেন নাম হইলো, কারণ আমরা এই নামে প্রজেক্টটা তৈরি করছি, তাই তো? তো এটা কপি করব, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে রাইট বাটন, সরি কিবোর্ড থেকে না তো মাউস থেকে রাইট বাটন প্রেস করলে অটোমেটিক কপি হয়, আবার রাইট বাটন প্রেস করলে এখানে প্রেস, এটা হচ্ছে গিয়ে পেস্ট হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমি এন্টার দিলাম এখানে কিবোর্ড থেকে। তারপরে এই ভার্চুয়াল ইএনভি স্ক্রিপ্ট অ্যাক্টিভ, এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে যেটা হয় যে আমাদের প্রজেক্টের ভার্চুয়াল এনভায়রনমেন্টে অ্যাক্টিভ হয়। তো আমরা আসলে কিভাবে বুঝি যে ভার্চুয়াল এনভায়রনমেন্টে অ্যাক্টিভ হয়েছে কি হয় নাই, এটা বোঝার জন্য দেখেন এখানে ডি ক্লোন দিয়ে শুরু হয়েছিল। ওয়ান্স আমরা এই কমান্ডটা রান করলাম ভার্চুয়াল এনভায়রনমেন্ট স্ক্রিপ্ট অ্যাক্টিভ, এখন দেখেন এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট দেখাচ্ছে এবং এটা হচ্ছে ডিরেক্টরি লোকেশনটা দেখাচ্ছে। তো এইভাবে করে আমরা বুঝতে পারি যে এটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল হয়েছে। তারপরে আমরা পাইথন পিওয়েব অ্যাপ এটাকে যদি রান করি, ইট শুড বি ওয়ার্ক। আচ্ছা আমরা এটা কপি করি নাই, আরেকবার কপি করি, এন্টার দিই। এটা বলতেছে যে এটা হচ্ছে গিয়ে রান হয়েছে, কোন পোর্টে রান হয়েছে, যে এটা লোকাল হোস্টের 12 এই পোর্টে রান হয়েছে। ঠিক আছে? এখন আমি যদি কন্ট্রোল চেপে এটাতে ক্লিক করি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে, তাহলে এটা দেখাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে যে আমাদের প্রজেক্টের ইনিশিয়ালাইজেশন এবং হচ্ছে ডিরেক্টরি স্ট্রাকচার। আমরা এখন কোডের ভিতরে দেখব ডিরেক্টরি স্ট্রাকচারটা কীরকম। প্রজেক্টটা আমরা ওপেন করেছি, এটা আমি পাইচার্মে ওপেন করেছি, আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করবেন ফর দেখার জন্য আর কি, যে আমরা পাইচার্ম থেকে দেখতে সহজ হয় আর কি। তো এখন দেখেন আমরা একটু ডিরেক্টরি স্ট্রাকচারটা যদি মিলাই, তাহলে যদি এটার সাথে দেখি কি মিলে কিনা। এটাকে আমরা একটু ছোট করে নেই ডান দিকে। আচ্ছা দেখেন এই বাম পাশে এখানে বলা হয়েছে প্রজেক্ট, একদম টপে লেখা আছে ফার্স্ট প্রজেক্ট, তাই না? তার মানে হচ্ছে কি আমরা যেহেতু ফার্স্ট প্রজেক্ট নামে প্রজেক্টটা ক্রিয়েট করেছি, এই জন্য এটা রিপ্লেস হয়ে যায় কি হয়েছে ফার্স্ট প্রজেক্ট। তারপরে একটা অ্যাপ্লিকেশন নামে ডিরেক্টরি আছে। তো সবসময় দেখবেন যে আসলে প্রথমে বোঝার জন্য অ্যাপ্লিকেশনটা যদি আপনি এক্সপ্যান্ড করেন, মানে এটা খুলেন, ঠিক আছে, তাহলে দেখতে অসুবিধা হয়। তো এই জন্য আপনারা সবসময় কলাপস করে রাখবেন, কলাপস মানে বন্ধ করে রাখা আর কি। তো আমরা কলাপস করে রাখলাম, রেখে এখন আমরা একটু মিলানোর চেষ্টা করি। তাহলে একটা অ্যাপ্লিকেশন ডিরেক্টরি থাকে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ইএনভি থাকে। এই যে দেখেন ইএনভি নামে একটা ফাইল আছে। তো ইএনভি ফাইলটা কেন ব্যবহার করা হয়, সেটা হলো যে আমরা যখন এই অ্যাপ্লিকেশনটা সার্ভারে দিব তখন অনেক রকমের কনফিগারেশন এখানে বসাইতে হবে। তো সেই কনফিগারেশনগুলো ইএনভিতে থাকে। তারপরে কি আছে, তারপরে দেখেন পিওয়েব এসএম, এটা হচ্ছে কি পিওয়েব এসএম হচ্ছে কি পিওয়েব সোর্স ম্যানেজমেন্ট। সোর্স ম্যানেজমেন্টটা কি, আমরা যখন এই কোডগুলা একটা টিমের জন্য করি তখন আমাদের অনেক রিপোজিটরি থাকে। রিপোজিটরি মানে গিটের প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো এখানে ডাউনলোড হবে কিভাবে, এখান থেকে ইনস্টল হবে কিভাবে, সেই জিনিসগুলো এখানে বলা থাকে। আচ্ছা তারপরে কি আছে, যেটা হচ্ছে পিওয়েব অ্যাপ ডট পাই। এই ফাইলটা দিয়ে আমরা একটু আগে দেখলাম যে আমরা যখন কমান্ড রান করছি, এটা পাইথন পিওয়েব অ্যাপ ডট পাই, তার মানে এটা আমাদের স্টার্ট আপ ফাইল, মানে এটা দিয়ে প্রজেক্টটা চালু হচ্ছে। তাহলে এখানে আসলাম আমরা, এসে দেখেন পিওয়েব অ্যাপ ডট পাই, এখানে অনেক কিছু লেখা আছে। ফর দ্য টাইম বিং এটা আমাদের না জানলেও চলবে, ঠিক আছে? আচ্ছা তারপরে কি আছে, তারপর হচ্ছে গিয়ে রিডমি সেটআপ পাই ভিএনভি, এই ফাইলগুলি আমাদের আপাতত আসলে না জানলেও চলবে। আপনার যদি কৌতূহল থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই ডকুমেন্টটা পড়লেই
এটা বুঝতে পারবে। তো আমরা দেখি যে এখানে ইম্পর্টেন্ট যে ফাইলটা সেটা হচ্ছে গিয়ে মডিউল রেজিস্ট্রি। এখন মডিউল রেজিস্ট্রিটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে কনফিগ, তারপরে দেখেন মডিউল রেজিস্ট্রি। এখন এই মডিউল রেজিস্ট্রির ভিতরে আসলে এই মডিউলটা থাকে। এখন এই যে মডিউলটা, বুট মডিউল, এটা কোথায় পাইলাম? এটা দেখেন এই যে এখানে একটা ইম্পোর্ট ইনফরমেশন দেয়া আছে, তাহলে এখানে বলা হয়েছে বুট, বুটের ভিতরে আরেকটা বুট মডিউল, তারপরে হচ্ছে কি এখানে বুট মডিউল আছে কোথায়? তাহলে আমরা এখান থেকে এক স্টেপ উপরে যাই, বুট, বুটের ভিতরে নর্মালি এই বুটটাকে কাউন্ট করা হয় না, এইখান থেকে শুরু হয় আর কি, ভিতরের বুটটা থেকে। তো এখানে বুটে গেলাম, তারপরে হচ্ছে গিয়ে বুট মডিউল, এই যে দেখেন এখানে একটা বুট মডিউল ফাইল আছে। তো সেই বুট মডিউল ফাইলের ভিতরে বুট মডিউল নামে একটা ক্লাস আছে। তো আমরা তো যারা পাইথনের ওই ক্লাসগুলি করছি আমরা তো দেখছি যে ক্লাস কিভাবে তৈরি করতে হয়, তাই না? তো এইখানে দেখেন যে এই যে বুট মডিউলটা, এইটা হচ্ছে সেই বুট মডিউল ফাইল। এখানের মধ্যে আমরা কন্ট্রোলার বা অন্যান্য যে জিনিসগুলো থাকে সেগুলো এখানে আমরা রেজিস্টার করে রাখছি। তো সেটাই এখানে রেজিস্ট্রেশন হয়। রেজিস্ট্রেশন হওয়ার পরে যেটা হয় যে এই অ্যাপ্লিকেশনের সাথে এটা হচ্ছে গিয়ে কি হয়, ইন্টিগ্রেটেড হয়। তো এতটুকু পর্যন্তই হচ্ছে গিয়ে যে আমাদের পিওয়েবের বেসিক এবং ফাইল স্ট্রাকচার। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি এটা শুনতে চাই। এই পর্যায়ে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গিয়ে মডিউল। মডিউলটা আসলে কি? মডিউল হচ্ছে গিয়ে যে একটা অ্যাপ্লিকেশনকে অনেক ছোট ছোট ভাগে ভাগ করাকে প্রত্যেকটা মডিউল বলা হয়। ফর এক্সাম্পল আমরা যদি একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের কথা চিন্তা করি, তাহলে এখন এই স্কুল ম্যানেজমেন্টের সিস্টেমের মডিউল কোনগুলা? এখন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের যেমন একটা ইউজার মডিউল থাকতে পারে। ইউজার কারা একটা সিস্টেমের? ইউজার হচ্ছে গিয়ে টিচাররাও ব্যবহার করতে পারে সিস্টেমটা, স্টুডেন্টরা ব্যবহার করতে পারে, গার্জিয়ানরা ব্যবহার করতে পারে। তাহলে এই যে সবগুলা ফিচার একটা মডিউলের ভিতর থাকবে। তারপরে ধরো এক্সাম, তাই না? এক্সাম একটা ইম্পর্টেন্ট বিষয় না, একটা তো এক্সামের সাথে আর অনেক কিছু রিলেটেড, এক্সামের সাথে সাবজেক্ট রিলেটেড, এক্সামের সাথে হচ্ছে পরীক্ষায় কততে পাস, কততে ফেল, কত প্র্যাকটিক্যাল, তাই না? সব কিছু ডিপেন্ডেন্ট। তো এই যে প্রত্যেকটা ফিচার, অনেকগুলা ফিচার মিলে যে ছোট একটা কি তৈরি করা হয়, যে একটা ছোট একটা প্যাকেজ তৈরি করা হয় বা ছোট একটা ডিরেক্টরি তৈরি করা হয়, সেটাকে মডিউল বলা হয়। তা আমাদের এই পিওয়েব যে আমরা স্ট্রাকচারটা শিখবো, সেই স্ট্রাকচারের ভিতরে সব কিছুই মডিউল, ছোট ছোট করে মডিউল বানায় বানায় করা হয়। তো এই মডিউল আসলে কেন দরকার? মডিউল দরকার হয় যে কোনো একটা প্রজেক্টকে অর্গানাইজ করার জন্য। অর্গানাইজ করার জন্য কি? সেটা হলো কি যে ধরো প্রজেক্টের ভিতরে অনেক ফাইল লেখা আছে, তখন আসলে খুঁজে বের করাটা কষ্ট হয়ে যায় যে আমি কোন ফাইলে কাজ করব। কিন্তু যদি আমরা একটা প্রজেক্টের ভিতরে দেখি যে আচ্ছা এখানে কি হচ্ছে ইউজার মডিউল, এখানে এক্সাম মডিউল, এখানে রেজাল্ট মডিউল, এখানে কি বিহেভিয়র মডিউল, ঠিক আছে, তাহলে আমরা যখন কাজ করব তখন আমাদের জন্য বোঝাটা সহজ যে আমরা কোন মডিউলে এখন কাজ করব। কারণ হয়তো আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার আছে, সে হয়তো বললো যে আচ্ছা তৌহিদ আপনি একটা কাজ করেন, ইউজার রেজিস্ট্রেশনের সময় ডেট অফ বার্থ অ্যাড করেন। তাহলে কি আমি প্রজেক্টের ভিতর গেলে আমাকে অনেক কিছু খুঁজতে হবে না, আমি জানি এই ডেট অফ বার্থটা কি একটা স্টুডেন্টের, তাই না? স্টুডেন্টটা কোন মডিউলের ভিতরে আছে? ইউজার মডিউলের ভিতরে। কথাটা কি বুঝে গেছে যে কি কেন মডিউল ইম্পর্টেন্ট? তো সেই ইম্পর্টেন্টটাকে আমরা কি মাথায় রেখে আমাদের যে পিওএফটা আছে এটা ডিজাইন করা হয়েছে। তো এই জন্য প্রত্যেকটা ফাংশনালিটি কোনো না কোনো একটা মডিউলের ভিতর থাকবে। কীরকম? যেমন আমরা প্রজেক্টে দেখলাম যে আমরা বাই ডিফল্ট কি পাইছি, অ্যাপ্লিকেশনের ভিতরে একটা মডিউল পাইছি, যে মডিউলটার নাম হচ্ছে বুট। ঠিক আছে, বুট মানে কি জুতা, তাই না? সেই জুতার মডিউল মানে যেটা দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। তো এখন আমরা এই মডিউলের স্ট্রাকচারটা দেখবো যে আসলে মডিউলটা দেখতে কেমন হয়। আমি যদি মডিউলের ভিতরে স্ট্রাকচারে ক্লিক করি, তাহলে এখন আমরা মডিউলের স্ট্রাকচারটা মানে এই মডিউলের ভিতরে কি কি থাকতে পারে সেটা আমরা দেখব। তো প্রথমত আমরা দেখলাম যে মডিউলের একটা নাম, এই নামটা ডিরেক্টরির নাম। কীরকম হবে ডিরেক্টরির নাম? স্পেস থাকবে? থাকবে না, স্পেস থাকবে না, তাহলে কি হবে? হাইফেন হবে। আর আমরা জানি যে কোনো একটা প্যাকেজের নাম ফাইলের নামের মতো সবগুলো স্মল লেটারে হবে এবং আন্ডারস্কোর হবে, ঠিক আছে? এখানে হাইফেন ইউজ করা যাবে না, ঠিক আছে? তো তাহলে আমার এইটা হচ্ছে গিয়ে সেই ডিরেক্টরির নাম, এটা হচ্ছে গিয়ে একটা প্যাকেজের ভিতরে আমার শুরু হলো কি বুট আন্ডারস্কোর মডিউল, যেটা আমি বললাম একটু আগে যে এইটা হচ্ছে গিয়ে একটা মডিউলের খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আমাদের কন্ট্রোলার বা অন্যান্য জিনিসগুলো লেখা থাকে। আচ্ছা, তারপরে একটা ফোল্ডার থাকবে যেটার নাম হচ্ছে কমন কি, যে একটা মডিউলে আমাদের অনেক কমন কাজ করার দরকার হইতে পারে, ঠিক আছে? সেই কাজগুলো এখানে থাকবে। কন্ট্রোলার কি, আমরা
লাস্ট ডেতে কন্ট্রোলার সম্পর্কে এমভিসি, তাই না? এমভিসির একটা পার্ট হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, সেই কন্ট্রোলার এটা। তো কন্ট্রোলারটা কি আমরা নিচে এমভিসি নামে আমাদের একটা নেভিগেশন আছে, সেখানে যে আমরা দেখব। তাহলে এটার ডিফল্ট আমাদের দুইটা ফাইল থাকে, একটা হচ্ছে গিয়ে বুট স্ট্যাটিক আর একটা হোম। দেখি আছে কিনা, এই যে দেখেন কমন, তাই না? আর এখানে এখানে দেখবেন যে এই যে দুইটা আন্ডারস্কোর ইনিট, দুইটা আন্ডারস্কোর ডট পাই, এই নামে একটা ফাইল দেখবেন যে সবগুলো ডিরেক্টরির ভিতরে আছে। তো এইটা আসলে কি? এটা আসলে কমন না, এটা যেটা হয় যে যে কোনো একটা ফোল্ডার, ফোল্ডার তো একটা ফোল্ডার মানে কি জানেনই তো, একটা রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করলাম, তাহলে ফোল্ডার হয়ে গেল। তো এই ফোল্ডার আর প্যাকেজের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? ফোল্ডার মানে নর্মাল ফোল্ডার, কিন্তু পাইথনে যদি কোনো একটা ফোল্ডারকে আমরা প্যাকেজ হিসেবে, প্যাকেজ মানে কি অনেকগুলো ফাইল যে একটা ফাইলের ভিতরে থাকে, ঠিক আছে? তো সেইটা, তো সেখানে যদি কোনো একটা ফোল্ডারকে আমরা প্যাকেজ হিসেবে বলতে চাই, তাহলে ওইটার মধ্যে বাই ডিফল্ট এই ডাবল আন্ডারস্কোর ইনিট ডাবল আন্ডারস্কোর ডট পাই এটা থাকে, ঠিক আছে? তো এটা বাই ডিফল্ট থাকে, এই জন্য এটা কোথাও বলা হয় না। আমরা যারা পাইথন প্রোগ্রামিং জানি আমরা সবাই জানি এটা। আচ্ছা, দেখেন কন্ট্রোলারের ভিতরে এক্স্যাক্টলি এই যে দেখেন এখানে আমাদের একটা কি আছে, বুট নামে একটা কি আছে, বুট স্ট্যাটিক। স্ট্যাটিকটা কি, আমরা যে এই যে সিএসএস ফাইলগুলি আমাদের থাকবে, তারপরে কি জাভাস্ক্রিপ্ট থাকতে পারে, তারপরে কি থাকতে পারে আমাদের ছবি থাকতে পারে, তাই না? তারপরে আমরা অনেকগুলো এইচটিএমএল ফাইল তৈরি করব, দেখছিলাম না এইচটিএমএল ফাইল লাগে। তো সেগুলি আসলে কোন পাথে থাকবে বা কোথায় থাকবে, তো সেটাই হচ্ছে এই বুট স্ট্যাটিকে বলা হয়। যেমন এটার নামটা হচ্ছে বুট স্ট্যাটিক, আর এর ফোল্ডার লোকেশন কোথায় দেখেন, দুইটা ডট স্ল্যাশ, দুইটা ডট স্ল্যাশ মানে কি এই ফাইলটা যেখানে আছে তার একটা স্টেপ উপরে, তাই তো? তারপরে টেমপ্লেট অ্যাসেট নামে একটা ডিরেক্টরি আছে, তার ভিতরে টেমপ্লেটস নামে আছে। তাহলে আমি এইটা যেখানে আছি তার একটা স্টেপ উপরে, মানে এই জায়গায় চলে আসলাম। চলে আসার পরে দেখেন এই যে টেমপ্লেট অ্যাসেটস, তাই তো? সেই টেমপ্লেট অ্যাসেটস এর ভিতরে কি টেমপ্লেট নামে আরেকটা ফোল্ডার আছে, দেখা যাচ্ছে? তাহলে এইখানে এসে আমরা এখানে দেখলাম কি যে এই যে আমাদের এইচটিএমএল ফাইল চলে আসলো, কথা কি বুঝে গেছে? তো এখন তারপরে আবার আমাদের যে কি সিএসএস থাকবে বা জাভাস্ক্রিপ্ট থাকবে, সেটা কোথায় থাকবে, এই যে স্ট্যাটিক ফোল্ডার। স্ট্যাটিক ফোল্ডার মানে কি, যে এই সিএসএস জাভাস্ক্রিপ্ট যেগুলো থাকবে সেগুলো কোথায় থাকবে দেখেন, ওই আবার একটা স্টেপ উপরে টেমপ্লেট অ্যাসেট, তারপরে অ্যাসেটস এর ভিতরে, তাই না? আমরা আমাদের যখন এইচটিএমএল শিখছি আমরা দেখছি অ্যাসেটস এর ভিতরে থাকে। অ্যাসেটস এর মধ্যে এই যে দেখেন সিএসএস জাভাস্ক্রিপ্ট, ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে দেখেন এইটাই ডিরেক্টরি স্ট্রাকচারে বলা হয়েছে যে এইখানের মধ্যে আমাদের দুইটা থাকে, এই দুটাতে দুটা কাজ বলা হয়। আচ্ছা, তারপরে ডাটা, ডিটিও, মডেল, সার্ভিস, এই যে টেমপ্লেট অ্যাসেট তো আমরা দেখলামই। এগুলি কি, এগুলি আপাতত একটা ফোল্ডার, ঠিক আছে? ফোল্ডার যেটাকে আমরা পাইথনের ভাষায় প্যাকেজ নামে চিনি। তো এগুলোর ভিতরে কি থাকে, যেমন কন্ট্রোলার কি, তারপরে আমরা মডেল কি, সার্ভিস কি, আমরা আরেকটু দেখব, দেখে এসে আমরা আবার এটা রিক্যাপ করবো না। তো তাহলে এইখানে যে ডিরেক্টরি স্ট্রাকচারটা আছে এটা ডিটেলসটা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? যে কোন ফাইলে কি থাকে না থাকে। তো এটা আপনারা অবশ্যই সবাই পড়াশোনা করবেন, পড়াশোনা করে যদি কোনো প্রশ্ন থাকে এটা আমাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এখানে আমরা বলছি যে আমাদের মডিউলের জন্য, প্রত্যেকটা মডিউলের জন্য একটা ইম্পর্টেন্ট ফাইল হচ্ছে গিয়ে এই যে বুট মডিউল, তাই না? তো আলটিমেটলি এটা আসলে বুট মডিউল না, এটা যেটা হয় এই আন্ডারস্কোরের পরের অংশটা, ঠিক আছে? আন্ডারস্কোর মডিউল ডট পাই এটা সব সময় একই থাকে, কিন্তু চেঞ্জ হয় কোথায়, এই জায়গাটা চেঞ্জ হয়, ঠিক আছে? এখন আমাদের মডিউলটার নাম হচ্ছে বুট, এই কারণে বুট। এখন আমার এই মডিউলটার নাম যদি বাংলা হইতো তাহলে এই বুট চেঞ্জ হয়ে যেয়ে এটা বাংলা হয়ে যেত। কথাটা ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে এই ফাইলটার ভিতরে কি থাকে, এই ফাইলটার ভিতরে দেখেন আমরা ওই যে ক্লাসের স্ট্রাকচারটা যখন পড়ছি, যে একটা ক্লাসের কি থাকবে, কিওয়ার্ড থাকবে, তারপরে ক্লাসের নেমটা থাকবে। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে এইটা ক্লাসে নর্মালি আমরা যখন শিখছি তখন ছিল না এটা, তাই না? শুধুমাত্র কলম দেওয়া ছিল। তো এরকম যদি কোনো ক্লাসে থাকে, এটা হচ্ছে ইনহেরিটেন্স ফিচার, ঠিক আছে? ইনহেরিটেন্স ফিচারটা কি এটা আমরা অন্য আরেক সময় জানবো না। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এটা অ্যাপ্লিকেশনের এই ডিটেলসটা, এটা হচ্ছে কি এই মডিউলটার ডিটেলসটা। তারপর হচ্ছে গিয়ে যে এইটা আমরা যখন কমান্ড প্রম্পট থেকে অনেক সময় কি হয় যে আমাদের মডিউলে অনেক কিছু কি করতে হয়, আগে থেকেই ঢুকায় রাখতে হয় সেই কাজগুলি। তারপরে এটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকবার যখন অ্যাপ্লিকেশনটা চালু হয় এই মেথডটা কল হয়। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে কন্ট্রোলার। তাহলে এই কন্ট্রোলার এখানে আমরা দেখেন কন্ট্রোলারগুলো রেজিস্টার করছি। তো এগুলো একটু থিওরিটিক্যাল মনে হবে, এখন আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন আসলে বুঝবো যে এটা কেন দরকার। তো কন্ট্রোলারগুলি যদি এখানে আপনারা রেজিস্টার না করেন এটা কিন্তু দেখাবে না, ঠিক আছে? তো এই জন্যে এই ফাইলটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এখন এটা আমাদের একটা স্ট্রাকচারের ওভারভিউ। তো এটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে?
এবার আমরা আসলে দেখব যে আসলে এমবিসিটা কি। ঠিক আছে, এখানে অনেক কথাবার্তা ইংলিশে লিখে আছে, এটা গুগল ট্রান্সলেট থেকে দেখে নিন। আমি আসলে এই ডায়াগ্রামটা একটু বুঝাই দিই। এমবিসিটা হচ্ছে গিয়ে যে কোনো একটা ব্রাউজার থেকে, এই ব্রাউজারটা কুড বি গুগল ক্রোম, ফায়ারফক্স অথবা এজ, অথবা একটা মোবাইলও হইতে পারে। ঠিক আছে, তো সে যখন একটা রিকোয়েস্ট পাঠায়, তো সেই রিকোয়েস্টটা কোথায় যায়? কন্ট্রোলারের কাছে আসে। ঠিক আছে, তো এখন রিকোয়েস্টটা কিভাবে পাঠায়? এই যে দেখেন, আমরা ইউআরএল এর এখানে লিখছি hmtmcac.com, এই তারপরের অংশ যেটা আছে এইটাই হচ্ছে গিয়ে কোনো না কোনো একটা কন্ট্রোলার, তার ভিতরের বাকি অংশগুলা। ঠিক আছে, তো তাহলে কি হলো, এইটা যখন আমরা ব্রাউজারে লিখি তখন এটা কন্ট্রোলারে আসে। তারপর কন্ট্রোলারে আসার পরে এটা যদি কোনো ডাটাবেস থেকে কোনো ডাটা দেখানোর দরকার হয়, ঠিক আছে, তাহলে সে মডেলের কাছে যায়। মডেল কি করে? ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে আবার কন্ট্রোলারকে পাঠায়। আবার কন্ট্রোলার কি করে? সেই ডাটাগুলো দিয়ে আমাদেরকে একটা ভিউ দেখায়। ফর এক্সাম্পল, আমরা যখন একটা লগ ইন স্ক্রিন দেখি, ধরুন facebook.com এ আপনি গেলেন, তাহলে কি লগ ইন করতে বলে না? তো সেই লগ ইনটা হচ্ছে কি একটা ভিউ। এখন আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দেন, এখন আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা কি সঠিক নাকি ভুল, এটা কোথায় লেখা আছে? ওর ডাটাবেজে। কারণ আমি রেজিস্ট্রেশন করার সময় যেটা দিছিলাম সেটা আমি ডাটাবেজে ও সেভ করে রাখছিল। তাহলে কি হয়, যখন আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে টাইপ করেন, তখন এই রিকোয়েস্টটা আবার কন্ট্রোলারের কাছে আসে। কন্ট্রোলার কি করে? দেখে যে হ্যাঁ একটা কি ইউজার নেম পাসওয়ার্ড দিছে, তখন সে বুঝে, তখন সে মডেলকে বলে যে ভাই দেখো তো এই ইউজার নেম পাসওয়ার্ডটা কি ঠিক কিনা। তখন মডেল কি করে? মডেল তো আর জানে না, মডেল কি করে? মডেল তখন ডাটাবেসকে জিজ্ঞেস করে, দেখো তো ইউজার নেম পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। যখন ডাটাবেস বলে হ্যাঁ ঠিক আছে, তখন মডেল কি করে? আবার কন্ট্রোলারকে জানায় দেয় যে হ্যাঁ ঠিক আছে। তো তখন কন্ট্রোলার কি করে? তখন ওই যে আপনার ফেসবুকে লগ ইন সাকসেস হলে পোস্টগুলো দেখতে পাই না, তখন ওই পোস্টের ভিউটা আবার দেখায়। কথাটা কি ক্লিয়ার সবার কাছে? এই হচ্ছে গিয়ে মডেল ভিউ কন্ট্রোলার। এটা একটা খুবই ওয়েল নন কি ফ্রেমওয়ার্ক। যে ওয়েল নন ফ্রেমওয়ার্কটা তো অনেকগুলা আপনার হচ্ছে গিয়ে কি আছে, অনেকগুলা সিস্টেম বিল্ড করা আছে। এটাকে ডিজাইন প্যাটার্ন বলে, আসলে ফ্রেমওয়ার্ক বললে ভুল হবে, এটা একটা ডিজাইন প্যাটার্ন আর কি। ঠিক আছে, এমভিসিটা। তো এখন যেটা হয় যে কি কি আছে, যেমন লারাভেল। লারাভেলের নাম তো শুনছেন আপনারা সবাই, তাই না? লারাভেল হচ্ছে পিএইচপি, সেটাও কিন্তু এমভিসিতে বানানো। তারপরে হচ্ছে মার্ন, মার্নের নাম শুনছেন? মার্নও কাইন্ড অফ এমভিসিতে করা। ঠিক আছে, যদিও মার্নটা যেভাবে ইচ্ছা ওভাবে করা যায়, কিন্তু সবাই চেষ্টা করে এটা এমভিসির মাধ্যম দিয়ে করার জন্য। তারপরে আপনারা যদি জাভাতে কেউ কাজ করে থাকেন, জাভাতে সবথেকে পপুলার ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে স্প্রিং বুট। ঠিক আছে, স্প্রিং বুটও এমভিসিতে করা। তো এরকম যত পপুলার ফ্রেমওয়ার্ক আছে সবগুলাই মোরললেস এমভিসিতে করা থাকে। ঠিক আছে, তো এমভিসি সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থাকে অসুবিধা নেই। এখন আমরা কন্ট্রোলার দেখব। কন্ট্রোলারটা আসলে কি, এই লেখাগুলো আপনারা একটু পড়ে নেবেন, এগুলো আমি বলবো না আর খুব বেশি। আমি জাস্ট শুধুমাত্র আমাদের প্রজেক্টে কন্ট্রোলার কিভাবে তৈরি করতে হবে আমি সেই বিষয়গুলি এখানে ফোকাস করব। কন্ট্রোলার, মডেল, ভিউ কোনটা কিভাবে তৈরি করতে হবে সেগুলো আমরা ফোকাস করব। তো প্রথমত দেখেন, কন্ট্রোলার তৈরি করার জন্য এই যে পার্টটা, এই পার্টটা আপনারা দেখবেন আমরা যত কন্ট্রোলার তৈরি করব মোরলেস সবই সেম হবে। ঠিক আছে, তাহলে কোন জায়গাগুলো পার্থক্য হবে? এখানে ইউআরএল প্রিফিক্স। ইউআরএল প্রিফিক্স মানে কি? যেটা কোনো কিছু সামনে বসে, যেমন কি মানুষের নেমের একটা প্রিফিক্স থাকে, কিরকম? এমডি লিখি আমরা, যারা মুসলমান সবাই এমডি লিখি, তাই না? এমডি সবার নামের জন্য কমন, আর মোসাম্মদ হলে এমএসটি লিখে, তাই না? তো এই এমএসটি, এমডি এগুলো হচ্ছে প্রিফিক্স, মানে যেটা কোনো একটা বিষয়ের সামনে বসে। কথা কি বুঝে গেছে? আর পোস্টফিক্স কি? যেটা কোনো একটা বিষয়ের শেষে বসে। ঠিক আছে, তাহলে প্রিফিক্স, পোস্টফিক্সড এই কথাগুলো আমরা আরো অনেকবার শুনবো, তো এটা একটু মাথায় রাখবেন সবাই, চাইলে নোট নিয়ে রাখতে পারেন, প্রিফিক্স আর পোস্টফিক্স। ঠিক আছে, তাহলে এই ইউআরএল প্রিফিক্সের মধ্যে আমরা বলছি কি স্ল্যাশ, মানে যে কোনো একটা ইউআরএল শুরু হবে স্ল্যাশ দিয়ে, তার মানে এই যে এখান থেকে, এটাকে যদি আমরা বন্ধ করে দেই, তার মানে আমরা বললাম যে যে কোনো একটা ইউআরএল শুরু হইলো এইখান থেকে। ঠিক আছে, স্ল্যাশ মানে একদম শুরু থেকে। আচ্ছা, তাহলে এখন যদি আমাদের এটা স্টুডেন্ট হইতো, তাহলে আমরা এখানে কি লিখতাম স্ল্যাশের পরে? স্টুডেন্টের যত কাজকর্ম হবে সব স্টুডেন্ট দিয়ে শুরু হবে। ঠিক আছে, তো তখন আমরা এখানে স্টুডেন্ট লিখতাম। তো এগুলো আপনারা প্র্যাকটিক্যালি আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা কন্ট্রোলারের নাম লিখবো। এখন কন্ট্রোলার, এখানে হোম কন্ট্রোলার আমরা তৈরি করছি, এই জন্য হচ্ছে কি এখানে লেখা আছে হোম কন্ট্রোলার। ঠিক আছে, এখন এটা যদি স্টুডেন্ট কন্ট্রোলার হইতো, তাহলে কোন জায়গাটা চেঞ্জ হইতো বলেন তো? এই যে হোমের জায়গাটা চেঞ্জ হয়ে তাহলে কি হইতো? স্টুডেন্ট হইতো। ঠিক আছে, তো তেমনি ভাবে এইখানে হোমের জায়গাটা চেঞ্জ হয়ে স্টুডেন্ট হইতো, আর আমরা এখানে স্ল্যাশের পরিবর্তে তখন হতো স্টুডেন্ট স্ল্যাশ স্টুডেন্ট লিখতাম।
কথাটা কি বুঝে গেছে? তো তো এতটুকু পার্ট হচ্ছে গিয়ে মোটামুটি সব জায়গাতেই একই থাকবে। তারপরেরটা হচ্ছে গিয়ে এটাকে আসলে রাউটিং বলা হয়। রাউটিং কি জিনিস? যে ধরেন যে স্টুডেন্ট, আপনি গেলেন স্ল্যাশ স্টুডেন্ট, স্টুডেন্টের পরে কি হইতে পারে? স্টুডেন্ট রেজিস্ট্রেশন হইতে পারে, স্টুডেন্ট লগ ইন হইতে পারে, তাই না? তারপর স্টুডেন্ট লিস্ট হইতে পারে, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো আসলে এটা কি লগ ইন হবে নাকি রেজিস্ট্রেশন হবে নাকি লিস্ট হবে, এগুলিও বলে দিতে হয়। এই বলে দেওয়ার কাজটা এখানে, ঠিক আছে? স্ল্যাশের পরে আপনি যদি বলেন এখানে লগ ইন, তাহলে এইখানে যেটা লেখা থাকবে, এখানে কি লেখা থাকলো? মনে করুন স্ল্যাশ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের পরে স্ল্যাশ লগ ইন। কথা কি বুঝে গেছে? তাহলে এই যে এখানে আমরা যা কিছু লিখবো সেটাকে দেখাবে, ঠিক আছে? তো এই পার্টটাকে কি বলা হয়? ইউআরএল ম্যাপিং অ্যান্ড অ্যাকশন। একটা কন্ট্রোলারের ভিতরে কি থাকে? একটা ইউআরএল ম্যাপিং থাকে আর একটা হচ্ছে অ্যাকশন থাকে। কথাটা কি বুঝে গেছে সবার? তো এখন অনেকেই বুঝতে অসুবিধা হইলেও অসুবিধা নাই, আমরা একটু পরে প্র্যাকটিক্যালে দেখব। আচ্ছা, তারপরে একটা ইউআরএল আসলে কি মেথড নিবে? তো আপনারা যদি যেহেতু ওয়েবের যদি একটু বেসিক জানেন তাহলে দেখবেন যে আমরা মোটামুটি 3টা মেথড চিনি। কি কি মেথড চিনি? একটা গেট মেথড চিনি, একটা পোস্ট মেথড চিনি, আর আরেকটা মেথড সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে ডিলিট মেথড। এছাড়াও আরও অনেক মেথড আছে, পুট মেথড আছে, তারপরে হচ্ছে গিয়ে হেড মেথড আছে, এরকম অনেক মেথড আছে, কিন্তু এই মেথডগুলো আসলে সচরাচর কম ব্যবহার হয়, ঠিক আছে? কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয় গেট মেথড, তারপরে পোস্ট মেথড, কিছু কিছু ক্ষেত্রে ডিলিট মেথড ইউজ করা হয়, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, মনে না থাকলে অসুবিধা নেই, এগুলি এখানে লিস্ট করা আছে যে নর্মালি গেট মেথড ইউজ করা হয়, তারপর পোস্ট মেথড ইউজ করা হয়, তারপর ডিলিট মেথড ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে আমরা অ্যাকশন লিখলাম। অ্যাকশন লিখার পরে এই যে অ্যাকশনটা আমরা লিখলাম, এখন এটা কি দেখাবে? এটা কি ডাটাবেজের সাথে কথা বলবে নাকি কোনো ভিউ দেখাবে? সেটা হচ্ছে এই ফাংশনটার ভিতর লেখা হয়। তো এখন দেখেন এখানে কিন্তু কোনো ডাটাবেজের কল টল কিছু করা হয়নি, জাস্ট সিম্পলি বলা হয়েছে যে একটা ভিউ দেখাও, যে এই ভিউটা কোথায় আছে? হোম ডিরেক্টরির ভিতরে ইন্ডেক্স নামে একটা এইচটিএমএল ফাইল আছে। কথা কি বুঝে গেছে? তো সেইটা এখানে আমরা লোকেশনটা বলে দিছি। তো এই হচ্ছে গিয়ে কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা কিন্তু আপনারা একটু ভালো করে দেখেন, আমি দরকার পড়লে আবার রিক্যাপ করতে পারি। এই কন্ট্রোলারটা কিন্তু আমাদের সব সময় লাগবে, এই প্রজেক্টে বারবার লাগবে। তো এটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনার রেকর্ডিংটা ভালোভাবে। আচ্ছা, কন্ট্রোলারের পরে যে বিষয়টা আমাদের খুবই ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে ভিউ। তাহলে এই যে একটা ভিউ থাকবে, ভিউ ইকুয়ালস টু ভিউ এর নামটা বলা থাকবে। তখন ভিউটা কি? এখানে দেখেন একটা ভিউ বলা হয়েছে। তো নর্মালি আমরা যখন ভিউ দেখবো, আমরা তো এইচটিএমএলটা করছি, তাই না? আমরা প্রথম দিকে এইচটিএমএল শিখে আসছি। তো এখানে দেখেন তো এটা যে এইচটিএমএল, বুঝতে কারো অসুবিধা আছে? এইচটিএমএল কিন্তু এখানে বলা হয়েছে যে পিওয়েবের ভিউগুলা কনসিস্ট উইথ জিনজা। জিনজা একটা টেমপ্লেট ইঞ্জিন, সেই জিনজা দিয়ে তৈরি হবে। এখন দেখেন তো এইটা চিনেন নাকি? এই পার্টটুকু দেখেন তো এইচটিএমএল এ মনে হয় যে এইচটিএমএল এ ছিল, এই যে এই পার্টটুকু, এই যে এইটুকু ডাবল কোড দিছে, তারপর ইউআরএল ফল, এরকম কিছু পড়ছেন বলে মনে হয়? এটা আমরা পড়ি নাই। এইটাই হচ্ছে গিয়ে এখানে এডিশন, ঠিক আছে? এডিশন মানে কি? এইটাই হচ্ছে গিয়ে জিনজা থেকে আসছে, বুঝে গেছে? নর্মালি পুরাটাই এইচটিএমএল থাকবে, কিন্তু কিছু কিছু জায়গা যেখানে আমরা প্রসেসিং করব সেই জায়গাগুলো জিনজা থেকে আসবে। আমরা এগুলো আস্তে আস্তে শিখবো আর কি, জিনজা টিনজা কি আছে। তো তাহলে এইটুকু নিয়ে আসলে খুব বেশি আলোচনা করার কিছু নাই, এটা নর্মাল একটা এইচটিএমএল কোড, ঠিক আছে? তারপরে আমরা মডেলে আসি। মডেলটা আমরা কি বলছি? যে মডেল সেই বিষয়টা যেটা কি করতেছে, ডাটাবেজের সাথে কথা বলতেছে, তাই না? ডাটাবেজ সম্পর্কে ডেফিনেটলি আপনাদের আইডিয়া থাকার কথা। যদি আইডিয়া না থাকে আমি একটু ছোট করে আইডিয়া দিয়ে দিই। ডাটাবেজটা কি? যেখানে ডাটা স্টোর করা হয়, ঠিক আছে? যেখানে অনেক কিছু রাখা হয়। তো এখন ডাটাবেজ আবার কিসের কি? ডাটাবেজের ভিতরে কি থাকে? ডাটাবেজের ভিতরে অনেকগুলো টেবিল থাকে, ঠিক আছে? টেবিল করে সাজা রাখি। আমরা এক্সেল দেখছি না, অথবা এমএস ওয়ার্ডে টেবিল বানাইছি না, এক্স্যাক্টলি ওরকম টেবিল থাকে, ঠিক আছে? ওই টেবিলগুলোকে ডাটাবেজে 2 3 4 রকম নামে ডাকে। যেমন একটা টেবিল বললাম, তাই না? এটার একটা ভদ্র নাম হচ্ছে স্কিমা। একটা ডাটাবেজের মধ্যে এই টেবিলটাকে ডাটাবেজের ভদ্র ভাষায় বলা হয় স্কিমা, ঠিক আছে? আবার অন্যান্য বাইরের যে লোকজন আছে, বাইরের যে ফ্রেমওয়ার্ক আছে, এটাকে মডেল নামে চিনে, মডেল, ঠিক আছে? আবার কিছু কিছু ফ্রেমওয়ার্ক আছে এটাকে ডোমেইন নামে চেনে। কথা কি বুঝে গেছে? তাহলে এই ডাটাবেজের এই স্কিমাটার দেখছেন কতগুলা নাম? প্রথমে আমরা বললাম টেবিল। ডাটাবেজে কি? ডাটাবেজ হ্যাজ মেনি টেবিলস, তার মানে একটা ডাটাবেজে অনেকগুলা টেবিল থাকতে পারে। এখন এই টেবিলগুলার কি? টেবিলগুলার হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং নেম হচ্ছে স্কিমা, ঠিক আছে? দেখবেন যে অনেক জায়গাতে বলা থাকবে স্কিমা তৈরি করেন একটা। স্কিমা মানে ওই টেবিলটাই, ঠিক আছে? এবং অনেক অনেক ফ্রেমওয়ার্কে এটা লেখা থাকবে এন্টিটি,
ঠিক আছে, যে এন্টিটি তৈরি করতে হবে। আবার আমাদের ফ্রেমওয়ার্কে আমরা এটাকে কি দেখতেছি, মডেল। ঠিক আছে, এটা এমভিসির মডেল। আবার কোন কোন ফ্রেমওয়ার্ক আছে যেটাকে ডাকবে ডোমেইন। ঠিক আছে, তো এই কনসেপ্টগুলো ভালো করে রাখেন মনে, এটা যেই ফ্রেমওয়ার্ক ইউজ করেন না কেন এগুলো লাগে। তো এখন দেখেন আসলে কি থাকে একটা টেবিলের মধ্যে, কি থাকে টেবিলের মধ্যে, রো কলাম বুঝেন? হুম, শাড়ি আর ব্লাউজ নাকি? আচ্ছা, তো এখন রো কলাম হচ্ছে গিয়ে নর্মালি আমি মনে রাখার জন্য যে এই টেকনিকটা বলি সব সময়, শাড়ি, ঠিকই বলছেন, মেয়েরা যেরকম শাড়ি পরে, শাড়ি এক পাশ থেকে আরেক পাশে ধরলে একটা লম্বা, ঠিক আছে, তার মানে এই মাথা ওই মাথা যেটা কি লম্বা হয় এটাই হচ্ছে শাড়ি। আর কলাম কি, কলা গাছের মতো যেটা সোজা দাঁড়ায় আছে, ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে গিয়ে কলাম, আর এই পাশ দিয়ে যেগুলা যায় সেগুলো হচ্ছে শাড়ি। ঠিক আছে, তাহলে রো এবং কলাম। আর এই রো আর কলামের মিলিত স্থানকে কি বলা হয়? সেল, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে গিয়ে যে একটা সারি আর একটা কলামের যে জায়গাটা থাকে ওইটাকে সেল বলা হয়। আর আমাদের এই মডেলগুলোর ক্ষেত্রে এটাকে ডাটা বলা হয়। ঠিক আছে, যে একটা কি কলামের ভিতরে একটা রো এর মধ্যে ডাটা থাকে, অনেকগুলি ডাটা থাকে। ঠিক আছে, কি কি ডাটা থাকতে পারে এখন এইটাই আমরা জানি। যেমন ধরেন এটা যদি একটা পার্সন হয়, পার্সন মানে কি কোনো একটা ব্যক্তি, তাই না? তো একজন পার্সনের আমরা যখন বিভিন্ন জায়গাতে রেজিস্ট্রেশন করি কি থাকে, ফার্স্ট নেম থাকে না, লাস্ট নেম থাকে, তারপর ইমেল অ্যাড্রেস চায়, তারপর কোনো কোনো জায়গাতে বয়স চায়, ডেট অফ বার্থ চায়, তাই না? তো এখানে দেখেন আমাদের এখানে আমরা বলছি যে আমাদের এই টেবিলটাতে কি কি থাকবে, ফার্স্ট নেম নিব আমরা, লাস্ট নেম নিব, তারপরে আমরা কি নিতে পারি, ইমেল অ্যাড্রেস নিতে পারি, তারপর তার বয়স নিচ্ছি, তারপর হচ্ছে কি তার ইমেজ, তাই না, ইমেজ মানে তার একটা ছবি নিলাম মনে করে, তারপর হচ্ছে তার ইনকাম কত সেটা নিলাম। কথা কি বুঝে গেছে? তো এখন এই যে ডাটাগুলো আমরা নিব, এই ডাটাগুলোর আবার কিছু টাইপ থাকে। কিরকম টাইপ? আমরা জানি যে কি নর্মালি আমরা দুই তিন ধরনের টাইপ চিনি। কি কি দুই তিন ধরনের টাইপ চিনি? একটা হচ্ছে গিয়ে কি সেন্টেন্স বা ওয়ার্ড, যেটাকে আমরা স্ট্রিং বুঝি। আর একটা হচ্ছে নাম্বার। ঠিক আছে, নাম্বার মানে কি 1 থেকে 10 নাকি 1 থেকে 0, 0 থেকে 9, এটাকে যদি কেউ বলে নাম্বার কি 0 থেকে 9, অথবা কি 9 থেকে 0। ঠিক আছে, নর্মালি 0 থেকে 9 বলা হয়। তার মানে কি এগুলা সবগুলা। এখন নাম্বারের ভিতরে আবার দুইটা পার্ট থাকে, একটা কি পার্ট, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। কেমন? যেমন মনে করেন 10, 10 একটা পূর্ণ সংখ্যা। এখন 10.5, ঠিক আছে, এটা আমরা পড়ি না, এটা হচ্ছে গিয়ে কি ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যাকে ফ্লট বলা হয়। ঠিক আছে, আবার তেমনি ভাবে কি থাকে, আরেকটা সংখ্যা থাকে, সেটা হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে আমরা ডাটা টাইপ চিনি, সেই ডাটা টাইপটা হচ্ছে কি বুলিয়ান, যেটা ইন্টিজার আপনারা যেটা বলছেন ওইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। 10 যেরকম 10 হচ্ছে গিয়ে এটা পূর্ণ সংখ্যা, আর 10.5 এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, ফ্লোটিং নাম্বার। আচ্ছা, আরেকটা থাকে হচ্ছে গিয়ে ট্রু অথবা ফলস, সত্য অথবা মিথ্যা। ঠিক আছে, যেটাকে আমরা বুলিয়ান বলি। ঠিক আছে, তো এই কয়টা ডাটা টাইপ আমরা দেখেছিলাম। তারপর এখানে আসলে আলোচনা করলাম বিকজ অফ এই যে দেখেন ফার্স্ট নেমটা আমরা কি টাইপের ডাটা বলছি, স্ট্রিং টাইপের। এখন ফার্স্ট নেমে কতগুলো ক্যারেক্টার থাকতে পারে, আমরা ধরে নিছি 150টা ক্যারেক্টার থাকতে পারে, কারণ একজন মানুষের নাম আসলে 150-এর বেশি হওয়ার কথা না। ঠিক আছে, তারপর আমরা ধরে নিছি। তারপর লাস্ট নেমটা কত ধরে নিছি, এটা কি টাইপের ডাটা, স্ট্রিং টাইপের ডাটা, এবং এটার লেন্থ হতে পারে 150। আচ্ছা, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা কি টাইপের ডাটা, স্ট্রিং টাইপের, এটা কত নিছি আমরা 120 হইতে পারে। এখন দেখেন পাশে দিয়ে আরেকটা বিষয় লিখে আছে নালেবল ফলস। নালেবল মানে কি, নাল মানে শূন্য, ঠিকই বলছে। এখন নালেবল ফলস মানে কি, যে এই নাম্বারটা এটা দিতেই হবে। ঠিক আছে, এখানে ফাঁকা রাখা যাবে না, এটা রিকোয়ার্ড, এক্স্যাক্টলি রিকোয়ার্ড, এই যে ঠিক বলছে তার না। তো তেমনি ভাবে ওই দেখেন ফার্স্ট নেমের এখানেও কি বলা হয়েছে, নালেবল ফলস। তার মানে হচ্ছে কি এই যে ফিল্ডটা এটার ডাটা দিতে হবে কি হবে না সেটা আমরা এখানে বলতেছি। ঠিক আছে, এই যে ফলসটা এটা হচ্ছে বুলিয়ান। ঠিক আছে, তারপরে দেখেন এজ, এজ মানুষের ইন্টেজার হয় নাকি, সেখানে 10.5 বছর হয় না তাইলে? আচ্ছা, এখানে তারা ইন্টেজার দিছে, নর্মালি আমরা আসলে 10.5 বছর 12 বছর মানে 12.5 বছর এরকম বলি না, নর্মালি বলি আমরা বলি যে 10 বছর 12 বছর এরকম বলি। তো এই কারণে ইন্টেজার দিছে, কিন্তু আসলে এটা আমরা অ্যাকচুয়ালি যদি বলতে চাই তাহলে আসলে এটা ফ্লোটিং নাম্বার হওয়াই উচিত, কারণ মানুষের এজ তো কি 10 বছর 1 মাস, 10 বছর 2 মাস এরকম হয় না। তো এই জন্য আছে এটা ফ্লোটিং হলে ভালো হতো। আর ইমেজটা কি, ইমেজ একটা ছবি, ছবি আসলে এখানে ঢুকানো যায় না, ছবির নামটা থাকে। কথা বুঝে গেছে? তারপর ইনকাম, ইনকাম কি জিনিস, ইনকাম মানে হচ্ছে কি
হ্যাঁ, ইনকাম মানে উপার্জন, হ্যাঁ ঠিক বলছো। তো এখন ইনকামটা কি হইতে পারে? 10,000 টাকা হইতে পারে, 20,000 টাকা হইতে পারে, 1250 টাকা হইতে পারে, নাকি? তো সেটা, তাহলে এই হচ্ছে গিয়ে মডেল। তো এইখানে আমরা কি বলে দিই যে আমরা কি টাইপের ডাটা রাখবো, সেই ডাটাগুলোর সাইজ কতটুকু হবে, ডাটাগুলো কি বাধ্যতামূলক দিতে হবে নাকি না দিলেও চলবে, সেই যে বিষয়গুলা, এগুলি আমরা কোথায় বলি তাহলে? মডেলে বলি। তাহলে হোপফুলি তোমাদের মডেল সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। আচ্ছা, ডিফল্ট জিরো মানে কিছু না থাকলে শূন্য হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তারপরে আসি ডিটিও। হ্যাঁ, ডিটিওটা কি? ওই যে আমরা মডেলে বললাম যে ফার্স্ট নেমটা দিতেই হবে, তাই না? এখন না দিলে কি হবে? এখন কেউ যদি জোর করে না দেয় তাহলে তো সমস্যা, ডাটাবেজে এসে তখন ওইটা না পাইলে একটা এরর হবে, তাই না? তো এই যে এররগুলো যেন না হয়, দিতে হইলে আমরা তাকে বলবো যে ভাই তুমি নাম দাও, নাই নাম দাও, তাই না? অথবা তুমি দেখা গেল যে ইনকাম কি হয়েছে, ইনকাম দিয়ে রাখছো এ, ইনকাম এ দিয়ে রাখতে পারে না, এ কি ইনকাম? অবশ্যই একটা নাম্বার দিতে হবে, তাই না? তো সেইটা, তো এই টাইপের যে বিষয়গুলো থাকে, যে আমার কি ডাটাগুলোকে, এগুলোকে ভ্যালিডেট বলে, ভ্যালিডেশন করা বলে। মানে যেই টাইপের ডাটা চাওয়া হয়েছে সেটাই দিছে কিনা, যেখানে ডাটা দিতে হবে সেটা দিছে কিনা, যেখানে ডাটা না দিলেও চলবে সেটা ফাঁকা আছে কিনা, ঠিক আছে। তো এই যে কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না, কোনটা দিলে কি হবে না হবে, এই যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে কি আমরা ডিটিওতে ঠিক করি। যেমন এই যে ফার্স্ট নেমের এখানে দেখো, এখানে বলা হয়েছে রিকোয়ার্ড ট্রু, মানে অবশ্যই দিতে হবে। আর যদি না দেয় তাহলে মেসেজের মধ্যে কি বলছে, এরর মেসেজের মধ্যে প্লিজ এন্টার ফার্স্ট নেম। কথা কি বুঝে গেছে? তার মানে হচ্ছে কি, ওই যে আমরা ওখানে বলছি যে এটা না লেবল থাকা যাবে না, সুতরাং ভ্যালুটা অবশ্যই দিতে হবে। তো এই যে দিবে কি দিবে না, এটা কে চেক করবে? তো এই ডিটিওর কাজ হচ্ছে গিয়ে যে এটা চেক করা। কথা কি বুঝে গেছে? যে এটা আমরা দিব কি দিব না, না দিলে কি হবে, সেই বিষয়গুলো আমরা ডিটিওতে চেক করব। তেমনি ভাবে দেখো যে আমরা 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 নর্মালি একটা ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা ইমেল অ্যাড্রেসের তো একটা ফরম্যাট আছে, তাই না? যেমন এক্স ওয়াই ডেট, এটা থাকবে, তারপরে অ্যাট দ্য রেট অফ একটা চিহ্ন থাকবে, তারপরে কি থাকবে, একটা ডোমেইন নেম থাকতে হবে। ডোমেইন নামটা কি, যেমন বাংলাফিটা.com, তারপরে কি rpi.edu.bd, এই টাইপের, তাই তো? তো এই যে এটা কি ভ্যালিড ইমেইল কি ইমেইল না, সেটা আমাদের চেক করতে হবে না? সেটা চেক করার জন্য আমরা সিম্পলি এখানে ফিল্ডের নামটা যদি ইমেল দিয়ে দেই, আমরা ভুল ইমেল দিলে ও বলবে যে এটা ইমেল অ্যাড্রেস ভুল। কথা কি বুঝে গেছে? তো তাইলে এইরকম টাইপের যে ভ্যালিডেশন টাইপের কাজগুলো করা হয়, সেগুলো কিসে করা হয়? ডিটিও অথবা ফর্মে। সবার মনে থাকবে ডিটিও বা ফর্মে কি কাজ করা হয়? ওকে, নাইস। তারপরে লাস্টলি হচ্ছে গিয়ে আমাদের সার্ভিস। এখন সার্ভিসটা কি আসলে? তো এখন যখন আমরা যে কোনো একটা ডাটাবেজের মধ্যে একটা স্কিমা তৈরি করলাম অথবা এন্টিটি তৈরি করলাম, তারপর ডাটাগুলোকে ভ্যালিডেট করলাম, এখন ডাটাগুলোকে সেভ করতে হবে না? এখন সেভ করতে হবে, আরও কি কি করতে হয়? ডাটাবেজে নর্মালি আমাদের 4টা অপারেশন করতে হয়। কি কি 4টা অপারেশন করতে হয়? হ্যাঁ, যেটা আমি বলছিলাম ক্রাড, তাই না? সি ফর ক্রিয়েট, ক্রিয়েট করতে হবে, মানে ডাটাবেসে আমি সেভ করলাম। তারপরে কি, আর ফর রিড, তার মানে হচ্ছে কি যে যেই ডাটাটা আমি সেভ করছি সেই ডাটাটা আমি দেখতে চাই না, যে আমার কতগুলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন হয়েছে, তারপরে তার ইউজার নেম পাসওয়ার্ডগুলো ভ্যালিড কি আছে কি না আছে সেগুলো, এটাকে রিড বলা। তাহলে ক্রিয়েট, রিড, তারপরে আপডেট। আপডেটটা কি? ধরো যে একজনকার নাম লিখতে যে ভুল করছো, অথবা ছবি আপলোড করা হয়নি, তাহলে কি আমরা এক্সিস্টিং ডাটাটাকে পরিবর্তন করি, সেই পরিবর্তনটা হচ্ছে আপডেট, ঠিক আছে। আর লাস্টলি কি, ডিলিট। এখন আমার ডাটাটা প্রয়োজন নাই, আমি ডাটাটা ফেলে দিব। কথা কি বুঝে গেছে? তো এই যে বিভিন্ন রকমের অপারেশনগুলো থাকে, যে ক্রিয়েট করা, রিড করা, আপডেট করা, ডিলিট করা, তো এগুলো তো কাজ নাকি? তো এই কাজগুলি আসলে এমভিসি ফ্রেমওয়ার্কে বলা হয় মডেলে করার জন্য অথবা কন্ট্রোলারে করার জন্য, ঠিক আছে। তো এই মডেলে বা কন্ট্রোলারে করলে অনেক রকমের সমস্যা থাকে। তো এই জন্যে আমরা যারা কি, আমরা যারা নর্মালি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা নতুন একটা কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউস করছি, যেটার নাম হচ্ছে সার্ভিস। সার্ভিস কি করে? সার্ভিস কন্ট্রোলার, মডেল, ভিউ, এই তিনজনকার সাথে কি করে, জোট বাঁধে। জোট বাঁধা বুঝো? সমন্বয় করা। তার মানে এদের তিনজনকার যার কাছে যেই ডাটা লাগে ও নিয়ে আসে, নিয়ে এসে প্রসেস করে কন্ট্রোলারকে বলে এই নাও ডাটা, তুমি নিয়ে নাও তোমার ডাটা। কথাটা কি বুঝে গেছে? তেমনি ভাবে দেখো এখানে একটা ক্রিয়েট করার জন্য কিছু কাজ করা হয়েছে। তারপর ডিটেলস, ডিটেলস মানে হচ্ছে রিড, ঠিক আছে, রিড এর জন্য কিছু কাজ করা হয়েছে। তারপর আপডেট, আমার ডাটা যদি কোনোটা আপডেট করার দরকার হয় সেটার কাজ করা হয়েছে। লিস্ট মানে কি, আমরা অনেকগুলা লিস্ট দেখতে চাই সেটা। আচ্ছা, তারপরে লাস্টলি দেখো ডিলিট করা হয়েছে,
তাই তো, সে ডিলিট। তো এখন আমাদের সার্ভিস দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে গিয়ে আমরা যারা এখন একটু প্রোগ্রামিং জানি বা ওয়েব জানি, আমরা হচ্ছে গিয়ে জানি যে কি এপিআই থাকে। এপিআই নাম শুনছো অনেকে, রেস্ট এপিআই। রেস্ট এপিআই মানে হচ্ছে ওখানে কোনো ভিউ দেখায় না, এইচটিএমএল দেখায় না, ওখানে শুধু ডাটা পাঠায়। ঠিক আছে, যেই সিস্টেমটা শুধু ডাটা পাঠায় সেটা হচ্ছে রেস্ট এপিআই। কথা কি বুঝে গেছে? আবার কিছু কিছু সিস্টেম আছে যেটা কি সার্ভার সাইড রেন্ডারিং। সার্ভার সাইড রেন্ডারিং কি, ও একদম ভিউই পাঠায় দেয়। ঠিক আছে, তো সেইটার জন্য আবার আমাদের নিচের দিকে লেখা আছে সার্ভিস ফর এসএসআর। এসএসআর মানে হচ্ছে গিয়ে সার্ভার সাইড রেন্ডারিং। কথা বুঝে গেছে? জিনিসগুলো একই রকম, একটু ডিফারেন্স আছে, তোমরা দেখো, তারপর আমরা প্র্যাকটিক্যালের সময় জানবো। তো সোফার এই গেল আমাদের পিওয়েবের স্ট্রাকচার, এমভিসি ফ্রেমওয়ার্ক কি জিনিস, তারপরে এটার কন্ট্রোলারটা কিভাবে লিখতে হয়, কন্ট্রোলারে কি কি বিষয় আছে সেটা, তারপরে কন্ট্রোলারের পরে আমরা ভিউ দেখছি, ভিউয়ের ভিতরে কিছুই থাকে না, ভিউয়ের ভিতরে আমরা যে এইচটিএমএল সিএসএস শিখে এসেছি সেটা, সাথে কি এডিশন হয়েছে, জিনজা। জিনজা কি, জিনজা হচ্ছে গিয়ে একটা টেমপ্লেট ইঞ্জিন। তারপরে মডেল কি, মডেল হচ্ছে গিয়ে যে কোনো একটা ডাটাবেজের কি স্কিমা, এনটিটি অথবা টেবিল। ঠিক আছে, আচ্ছা সেখানে কি করা হয়, যে আমরা যে ডাটাগুলো রাখবো সেই ডাটাগুলো কি টাইপের ডাটা রাখবো, স্ট্রিং টাইপের ডাটা রাখবো নাকি ইন্টিজার টাইপের নাকি ফ্লট টাইপের, এগুলি এখানে বলা থাকে। আচ্ছা তারপরে হচ্ছে ডিটিও অথবা ফর্ম, এটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন রকমের ভ্যালিডেশন করার জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, লাস্টলি হচ্ছে সার্ভিস। সার্ভিস কেন ব্যবহার করা হচ্ছে, যে বিভিন্ন রকম বিজনেস লজিক। বিজনেস লজিক মানে কি, যাই করি না কেন, আমরা সফটওয়্যার দিয়ে একটা স্কুল ম্যানেজমেন্ট বানাই, একটা হসপিটাল ম্যানেজমেন্ট বানাই, সবই বিজনেস আমরা চিন্তা করি, সেগুলো সবই বিজনেস। কারণ স্কুল টাকা নেয়, টাকা নিলে আবার মাস্টারকে বেতন দেয়, তাহলে একটা প্রসেস চলতেছে। তার মানে যেখানে টাকা লেনদেন হয় সেটাই বিজনেস, বা যেখানে কোনো কিছু লেনদেন হয়, টাকা হইতে পারে, গহনাগাটিও হইতে পারে, লেনদেন থাকা মানেই ওটা বিজনেস। কথা কি বুঝে গেছে? তো এই জন্য আমরা বলি কি সার্ভিস হচ্ছে গিয়ে কি বিজনেসের লজিকগুলা, ঠিক আছে, সেগুলো বিল্ড করার জন্য। তো সোফার এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের থিওরিটিক্যাল বিষয়। তো এখন তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন শুনতে পারেন। এখন আমরা এতক্ষণ দেখলাম কি, যে এটা আমরা হচ্ছে গিয়ে যে দেখলাম যে একটা কন্ট্রোলার থাকে, এই যে কন্ট্রোলারের স্ট্রাকচারটা, তাই না, যে কন্ট্রোলারের স্ট্রাকচারে একটা নাম টাম থাকবে কিছু একটা, তারপরে এটার মধ্যে একটা কি কি লেখা যায়, এটার মধ্যে একটা হচ্ছে গিয়ে যে আমরা অ্যাকশন লিখি, যেটার মধ্যে একটা রাউট দিই। তো আমরা একটা নতুন অ্যাকশন তৈরি করব, এটাকে আমরা কপি করি। জুম মোডে কাজ করলে একটু অসুবিধা, দেখি উইন্ডোজ। আচ্ছা, স্ক্রল করলে কাজ করে না। আচ্ছা তাহলে এটাকে আমরা কপি করলাম, দেখা যাচ্ছে তো না? আচ্ছা দেখেন, এগুলো অসুবিধা নেই, তোমরা ভিডিওতে দেখে নিও। আচ্ছা এটাকে আমরা কপি করলাম, কপি করে কি করলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে এটার আমরা একটা নাম দিতে চাই। কি নাম দিতে চাই, ধরো এটার নাম আমরা দিতাম ওয়েলকাম। ঠিক আছে, তাহলে আমরা কোন জায়গায় চেঞ্জ করব, এইখানে দেখো স্ল্যাশ, এখানের মধ্যে স্ল্যাশ, তাহলে কি হলো, দুইটাই স্ল্যাশ দিয়ে তৈরি হলো। তখন ডিফারেন্স কিভাবে করব, তাহলে ডিফারেন্স করার জন্য আমি এখানে নাম দিব ওয়েলকাম। ওয়েলকাম মানে কি, ওয়েলকাম মানে তেল আসছে, জানো না, ওয়েল মানে তেল আর কাম মানে আসছে, তার মানে কি হয়, ওয়েলকাম মানে তেল আসছে নাকি। ঠিক আছে, আচ্ছা যাও, তোমরা বেশি পাও আমি কম পাই। তাহলে কি হলো, আমরা রাউটারের নাম চেঞ্জ করে কি বললাম, ওয়েলকাম, তাই তো। এখন শুধু এইটুকু চেঞ্জ করলেও হবে না, আল্লাহ রে ব্যাটারি চার্জ শেষ। আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে, এইটার সাথে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই মেথডের নামটাও চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে দিলাম, তাহলে এটার নামটাও চেঞ্জ হয়ে গেল। এখন পাশাপাশি আমার একটা ভিউয়ের নাম চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ভিউ কি আছে, হোমের ভিতরে ইন্ডেক্স। এমন এটার নাম হোম দিছি কারণ কি, কন্ট্রোলারটার নাম হোম, তাহলে আমি এখানে হোম দিলাম, তাই তো। তো এখন আমরা যে এটাকে রান করি, আমরা তো রান করতেই পারি তাই না, এটাকে আমরা যদি রান করি, এটা কি আসলো আবার, আমরা এটাকে যদি রান করি, রান করা তো এখানে বোধহয় আছেই তাই না, এই যে রান হচ্ছে, যে আমরা তখন রান করছিলাম ওইটাই চলতেছে তাই না। আমরা একটু ব্রাউজারে ওপেন করি, এখানে আসলো, আসার পরে আমরা যদি এখন এই যে এটা আসলো তাই না, এটা মানে স্ল্যাশ, তো এখানে আমি যদি ওয়েলকাম লিখি, ওয়েলকাম লিখি, এবার কি বলতেছে, এরর দিল বড় একটা তাই না, কি বলতেছে, টেমপ্লেট নট ফাউন্ড। তার মানে আমরা কি করছি, ওখানে অ্যাকশন লিখছি, রাউটারের নামটা চেঞ্জ করছি, ভিউয়ের নাম চেঞ্জ করছি, ভিউ ফাইল বানাইছি, বানাই নেই। তাহলে ভিউ ফাইলটা কোথায় তৈরি করতে হবে,
ফিল্ডটা তৈরি করতে হবে। এই যে হোম কোথায় আছে, আমরা ওই যে দেখছি স্ট্যাটিকের মধ্যে টেমপ্লেট সেট নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে টেমপ্লেটস আছে, তার ভিতরে হোম আছে, তাই তো। এইখানে এসে আমরা তাহলে একটা ওয়েলকাম নামে HTML তৈরি করলাম, HTML, ঠিক আছে, এন্টার দিলাম, ঠিক আছে, এইটা থাকলো। আর আমি সেভ দিলাম, এবার রিলোড করে দেখি কি হয়। কি হইলো? কিছু দেখে না, এররটা চলে গেল, তাই না? এইখানে দেখো টাইটেল লেখা দেখাচ্ছে, শুধু টাইটেল, তাই না? কেন টাইটেল লেখা দেখাচ্ছে? আমাদের এখানে লেখা ছিল টাইটেল। এখন আমরা যদি এটা ওয়েলকাম লিখি, তাহলে আমি এখানে এসে রিলোড দেই, পরিবর্তন হয়ে ওয়েলকাম হয়েছে, তার মানে ওই HTML ফাইলটা চলতেছে, রাইট? তাহলে এখন আমি এখানে যদি HTML এ যা ইচ্ছা তাই লিখি, ধরো এখানে আমরা লিখলাম H1 ওয়েলকাম, ঠিক আছে। তাইলে এখন তোমরা এখন নোট নাও। তাহলে এখন আমরা কিভাবে কন্ট্রোলার বানাইলাম, মেথড বানাইলাম, এটা তো বুঝতে পারছো সবাই, তাই না? যে হোমের মধ্যে তোমাদের নতুন করে কন্ট্রোলার এখন বানানোর দরকার নাই, তোমাদেরকে আমি যে অ্যাসাইনমেন্টটা দিব সেটা করবা, এবং ওইখানের মধ্যে অনেকগুলা কাজকর্ম থাকবে, ঠিক আছে। তো এখন সেটা কি, প্রথমে আমরা একটা কি লিখলাম, এটাকে কপি করে নিলাম, উপরে ইন্ডেক্সটাকে নিয়ে এখানে চেঞ্জ করলাম রাউটটা, তারপরে অ্যাকশনের নামটা চেঞ্জ করলাম, তারপরে এখানে ভিউ এর নামটা চেঞ্জ করে দিলাম, তারপরে কি করলাম, এই ভিউ একটা এখানে ক্রিয়েট করলাম, তারপর এটা চলে আসলো। ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে করে একটা অ্যাকশনের ভিতরে কি করতে পারি, একটা কন্ট্রোলার ভিতরে অ্যাকশন লিখতে পারি, এটা কি সবাই বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে এখন তোমরা হোমওয়ার্ক লিখে নাও। তো আমাদের ক্লাস, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।